আপনার যদি মনে হয় কেউ আপনার উপর কালো জাদু বা তন্ত্রমন্ত্র করেছে, তাহলে আপনি দ্রুত কিছু পদক্ষেপ নিতে পারেন। প্রথমত, ভয় পাবেন না এবং নিজের মনোবল ধরে রাখুন। কালো জাদু প্রায়শই মানসিক ভীতির তৈরির জন্য ব্যবহৃত হয়। নিচে কিছু পরামর্শ দিলাম, সেগুলি করলে হয়তো আপনি বাঁচতে পারবেন। 1. আধ্যাত্মিক সুরক্ষা। প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় ধূপ জ্বালান। ওম নমঃ শিবায় বা ওম শ্রী হনুমতে নমঃ মন্ত্রটি 108 বার জপ করুন। 2 নম্বর হলো লেবু মরিচের উপায়। একটি লেবুর চারপাশে 7টি মরিচ দিয়ে সেটি আপনার বাড়ির প্রবেশদ্বারে রাখুন। এটি নেতিবাচক শক্তি সরাতে সাহায্য করতে পারে। 3. লবণের ব্যবহার। বাড়ির কোণগুলিতে 1 সপ্তাহ লবণ ছড়িয়ে দেখুন। প্রতি সপ্তাহ শেষে সেটি পরিষ্কার করে ফেলে দিন। 4. বিশ্বাসী ব্যক্তি বা গুরু। যদি সমস্যাটি গুরুতর হয় তবে একজন তান্ত্রিক বা আধ্যাত্মিক গুরুর সাহায্য নিন। 5. চিকিৎসা বা মনোবিদ্যার সাহায্য নিন। দেখুন, যদি মানসিক চাপ বা শারীরিক সমস্যা অনুভব করেন তবে চিকিৎসকের পরামর্শ নিন। অনেক সময় কালো জাদু ভেবে সাধারণ মানসিক চাপের লক্ষণগুলো ওভারল্যাপ করতে পারে। নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং শান্ত থাকুন। তন্ত্রমন্ত্র শক্তিশালী হতে পারে, কিন্তু আপনার ইচ্ছাশক্তি এবং সঠিক উপায়ে কাজ করলে এগুলো আপনার উপর কোনো প্রভাব ফেলতে পারবে না। চলুন, এই ব্যাপারে আমি একটি গল্প বলে শোনাই। এই গল্পে আপনি বুঝতে পারবেন যে কারোর উপর কালা জাদু করলে বা কারোর উপরে ব্ল্যাক ম্যাজিক করলে সেটি কতটা কার্যকরী হয় বা সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে এবং তার জন্য আমাদের কি কি উপায় করা উচিত। রাতের অন্ধকারে যখন বাতাস স্থির হয়ে যায় এবং চারপাশের আওয়াজ একদম থেমে যায়, তখনই শুরু হয় এক অন্যরকম আতঙ্কের গল্প। আজ আমরা শুনব এমন একজনের গল্প যার জীবনে কালো জাদুর ছায়া এসে পড়ছে, আর সেই গল্পে আপনি, হ্যাঁ আপনি হবেন মেইন প্রোটাগনিস্ট। কিছুদিন ধরেই আমার শরীর খারাপ যাচ্ছে। অজানা কারণে ঘুম হচ্ছে না। সবসময় যেন একটা ভয় ঘিরে রাখছে আমার মনকে। প্রথমে ভেবেছিলাম হয়তো এটা সাধারণ ক্লান্তি, কিন্তু রাতে যখন বাতাস হঠাৎ ভারী হয়ে যায়, ঘরের কোণের থেকে ফিসফিসানি শুনতে পাই। কেউ যেন আমার নাম ধরে ডাকছে। প্রথমে মনে করছিলাম এটা আমার কল্পনা, কিন্তু গত রাতে যা হলো তা আমার পুরো বিশ্বাস বদলে দিয়েছে। আমি ঘুম থেকে জেগে দেখি ঘরের দরজায় দাঁড়িয়ে আছে একটা কালো ছায়া। তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু একটা হাত সামনে বাড়ানো ছিল, যেন আমাকে কিছু দিতে চায়। আমি চিৎকার করতে চাইছিলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। পরের দিন সকালে বাড়ির সামনে একটা লেবু, 5টা লাল মরিচ আর একটা পোড়া কাগজের টুকরো পেলাম। কাগজে আমার নাম লেখা ছিল, আর তার উপরে এক ছোপ রক্ত। এই দৃশ্য দেখে আমি বুঝলাম কেউ আমাকে সত্যি কালা জাদু করেছে। তদন্ত করতে শুরু করলাম। গ্রামের এক পুরনো তান্ত্রিকের কাছে গেলাম। তিনি বললেন, তোমার উপর কোনো মন্ত্র কাজ করছে, কেউ তোমার ক্ষতি করতে চায়। আমি ভয় পেয়ে গেলাম। আমি জিজ্ঞাসা করলাম, কিন্তু কেন? তিনি শুধু বললেন, তুমি নিজেই সেই প্রশ্নের উত্তর জানো। তুমি নিজেই সেই প্রশ্নের উত্তর জানো।
প্রশ্ন, এটা কি কোনো শত্রু নাকি আমারই কোনো ভুল? আমি কি বাঁচতে পারবো নাকি এই কালো জাদু আমাকে শেষ করে দেবে? তান্ত্রিক বললেন, এই মন্ত্র ভাঙার একটাই উপায় আছে। আমাকে আমাকে সেই লোকের সামনে দাঁড়াতে হবে যে এই মন্ত্র করেছে। তার নাম আমি জানি না, কিন্তু তান্ত্রিক বললেন, তোমার ভিতরের ভয়কে জয় করতে পারলেই সত্যি প্রকাশ পাবে। আমার মাথায় কিছু খেলছে না। আমি কি করব? আমি দিশাহীনতায় ভুগছি। আমি কালকের মধ্যেই সমাধান করতে চাই। আমার মনের ভয় যেন আমাকে অনবরত বন্দি করে যাচ্ছে। সেই রাতে আমি ঘুমাতে পারিনি। বারবার ঘরের কোণ থেকে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল যেন কেউ অজরে কাঁদছে। এক বিশ্রী আওয়াজ যা আমার আত্মা অব্দি কাঁপিয়ে তুলছিল। আবার কখনো কখনো মনে হচ্ছিল যেন কেউ আমাকে লক্ষ্য করছে। পরের দিন সকালে আমি তান্ত্রিকের কথা অনুযায়ী একটা মোমবাতি জ্বালিয়ে নিজের রুমের কেন্দ্রে বসেছিলাম। মোমবাতির আলো যেন অস্বাভাবিকভাবে টিমটিম করছিল। হঠাৎ একটা শীতল হাওয়া আমার ঘর ভরিয়ে তুলল। আমার চোখের সামনে মোমবাতির শিখা একদম কালো হয়ে গেল। তখনই বুঝলাম কালো জাদুর প্রভাব বাড়ছে। সেদিন বিকেলে বাড়ি ফিরতেই আমার দরজার সামনে এক অচেনা চিঠি। চিঠিতে লেখা ছিল, তুমি পালাতে পারবে না। আমি অবাক হয়ে গেলাম। কারা আমাকে এভাবে ভয় দেখাচ্ছে, আর কেন? এরপর আমি আমার ঘরের চারপাশের লবণ ছড়িয়ে রাখলাম। শুনেছি এটা নেতিবাচক শক্তিকে দূরে রাখতে সাহায্য করে, কিন্তু রাতে ঘুমানোর সময় আমার বিছানার পাশে একটা দাগ দেখতে পেলাম, লালচে, যেন রক্তের দাগ। আর সেই দাগ আমাকে এক অদ্ভুত চিহ্নের মতো লাগছিল। পরের দিন আমি আবার তান্ত্রিকের কাছে ছুটে গেলাম। তিনি আমাকে বললেন, এই জাদুটা তোমার পরিবারের উপর ছড়ানো হয়েছে, সেটা তোমার মধ্যেই কার্যকর হচ্ছে, কিন্তু যে মন্ত্র করেছে তার উদ্দেশ্য তোমাকে ধ্বংস করা। আমি ভয়ে আটকে উঠলাম। আমি তাকে বললাম, আমার 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 কি করতে হবে? তিনি বললেন, একটা বিশেষ রাতে পূর্ণিমার চাঁদ যখন সবচেয়ে উজ্জ্বল, তখন সেই ব্যক্তির নাম জানতে পারবে। এত ধাঁধা যেন আমার মাথার মধ্যে ঢুকছিল না, কিন্তু জীবন বাঁচাতে সব করতে হবে। এটা শোনার পর আমি আরো নিশ্চিত হয়ে পড়লাম, আর কতদিন আমাকে এই ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হবে। পূর্ণিমার রাতে আমি একা ছিলাম আমার বাড়িতে। পুরো ঘরটা ফাঁকা, শোঁ হাওয়ার শব্দ। প্রতি রাতের মতোই দূরের কোণা থেকে ভেসে আসছে এক কান্নার শব্দ। ভিতরের আত্মা যেন অনবরত থরথরিয়ে কাঁপছে। আমার মুখ থেকে আওয়াজ বেরোচ্ছে না। আমি বুঝতে পারছি না আমি আমার সাহসটা ঠিক কোথায় রাখবো। একটা লাল কাপড়ে মোড়া প্রদীপ জ্বালালাম। হঠাৎ ঘরের বাতাস ভারী হয়ে গেল। আমি অনুভব করলাম যে আমার চারপাশে কেউ ঘুরছে। থপ থপ করে পায়ের শব্দ আমার চারপাশে। মাঝে শুধু প্রদীপের আলো, আর পুরো ঘরটি অন্ধকার। স্ট্রিট লাইটের আলোটি জানলা ভেদ করে হালকা হালকা ঘরে উঁকি মারছে। মোমবাতির আলোতে আবছা দেখতে পেলাম এক নারীর ছায়া। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল, তার হাতের একটা পুতুল। আমি সেই পুতুলটার দিকে তাকিয়ে বুঝতে পারলাম যে এটাই সেই কালা জাদুর উৎস। সে ফিসফিস করে বলল, তোমাকে শেষ না করা পর্যন্ত আমি শান্তি পাবো না। আমি চিৎকার করতে গিয়ে বুঝতে পারলাম যে আমার কণ্ঠ আটকে গেছে। আমি পিছনে তাকালাম আর দেখলাম দরজার পাশে আরো একটা ছায়া দাঁড়িয়ে।
আপনারা কি কখনো এরকম পরিস্থিতির মুখোমুখি হয়েছেন? এমন অনুভব করেছেন যেন কেউ আপনাকে দেখছে, কিন্তু আপনি কিছু করতে পারছেন না? এই গল্পের শেষে কি হতে পারে আমাকে জানান। দেখুন, আপনাদের প্রতিক্রিয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তাই এই রহস্যময় প্রত্যেকটি গল্পের কমেন্ট বক্সে আপনাদের কমেন্ট চাই, এবং আপনাদের সাজেশন আপনারা দিতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, যেটা অলওয়েজ অন স্ক্রিন থাকবে। নিজেরাও সাবধানে থাকুন। তবে গল্প শেষ হয়নি। রাতের সেই ছায়া আমার দিকে আসছিল। আমি যখন আর্তনাদ করতে চেষ্টা করলাম, আমার গলা আটকে গেল। ছায়াটা পুতুলটা তুলে ধরে মাটিতে ছুঁড়ে ফেলল। হঠাৎ করে ঘরের চারপাশে আগুনের মতন কিছু একটা জ্বলে উঠল। আমার মাথা ঘুরে গেল। আমি কিছু দেখতে পেলাম না। যখন চোখ খুললাম তখন সকাল, কিন্তু মাটিতে পুতুলটা ঠিক সেভাবেই পড়েছিল। আমি নিশ্চিত এটা কোনো দুঃস্বপ্ন ছিল না। এবার আমি ঠিক করলাম সত্যি জানতে হবে। বাড়ির আশপাশ খুঁজে বার করতে লাগলাম। তান্ত্রিক বলেছিল, যিনি কালা জাদু করেছে তার কাছাকাছি কিছু না কিছু চিহ্ন পাওয়া যাবে। আমি বাড়ির পেছনে একটা পুরনো গাছের গোড়ায় ঘুরতে শুরু করলাম। মাত্র কয়েক মিনিট ঘুরতেই একটা কৌটো পেলাম। কৌটোটা খুলতেই দেখি তার মধ্যে আমার এক পুরনো ছবি, পাথর আর লাল সুতো দিয়ে বাঁধা কিছু জিনিস, দুটো তাবিজ। আমি তাড়াতাড়ি সেই জিনিসগুলো আর তাবিজগুলোকে নিয়ে তান্ত্রিকের কাছে গেলাম। তিনি একবার কৌটোর দিকে তাকিয়ে বললেন, এটা তোমার খুব কাছের কেউ করেছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কিন্তু কেন? তিনি বললেন, শত্রুতা নয়, হিংসা। আমি আরো জানতে চাইলাম। তান্ত্রিক বললেন, তোমার বাড়ির মধ্যে এমন কোনো ব্যক্তি আছে যে এই তান্ত্রিক ক্রিয়ার জন্য মধ্যস্থতা করেছে। আমি হতভম্ব হয়ে গেলাম। তাহলে এটা কি আমাদের পরিবারের কেউ করেছে, নাকি আমার খুব ঘনিষ্ঠ কোনো বন্ধু? তান্ত্রিকের নির্দেশ অনুযায়ী আমি আরেকবার চেষ্টা করলাম সেই ছায়ার সামনে দাঁড়ানোর। এবার আমি ভয় পাইনি। আমি অনুভব করলাম যে আমার সামনে থাকা ছায়াটি আমাকে ইঙ্গিত করছে। আমি জিজ্ঞেস করলাম, তুমি কে? কিন্তু ছায়াটি কিছু বলল না, শুধু একটা নাম ফিসফিস করে বলল, মায়া। মায়া। এই নামটা শোনার পর আমার মাথায় এক ঝড় বয়ে গেল। মায়া তো আমার পুরনো এক বন্ধু ছিল, কিন্তু সে তো বহুদিন আগেই গ্রাম ছেড়ে চলে গেছে। তাহলে সে কেন? আপনারা কি মনে করেন, মায়ার সাথে এই কালো জাদুর সম্পর্ক কি সত্যি, নাকি এর পেছনে রয়েছে আরো কোনো গভীর ষড়যন্ত্র? পরবর্তী পর্বে আমি মায়াকে খুঁজে বার করব আর তার সাথে মুখোমুখি হব। আমি কি প্রস্তুত? আপনারা কি আমাকে কোনো পরামর্শ দিতে পারবেন? আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই রহস্যময় জগতে আমাদের যাত্রা এখানেই শেষ নয়। অজানার পথে আরো অনেক কিছু অপেক্ষা করছে। ততক্ষণ পর্যন্ত সাবধান থাকুন। যদি রাত গভীর হয়, জানলার পর্দা নামিয়ে রাখুন। অনেক লোকই জিনিসটা খেয়াল করনি, কিন্তু এই গল্পের মধ্যে দুটি টোটকা আমি অলরেডি বলে দিয়েছি, আর বাকি যেগুলো ছিল সেগুলো আস্তে আস্তে আসছে। তো পরের পার্টির জন্য ওয়েট করুন। নেক্সট পার্ট পরশুদিন আবার অনওয়ার্ড 10টার সময়। সাবধান। নাইট FM বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কে জানে আপনার উপর কেউ আবার কালা জাদু না করে বসে।